স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। সরকারি দলের গৃহদাহ, জেলা থেকে জেলায়, তারপরও নিজ দল ছেড়ে ক্ষমতাসীনদের আশ্রয়ে আসছে বিএনপি, জামায়াতের, তৃণমূলের অনেক নেতাকর্মী। এসব নিয়ে আজকের আলোচনা। তৃণের মূল কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, আছেন রাজনীতিবিদ অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর আবু সাইদ। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলছি খুলনা মহানগর বিএনপি সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল্লাহ সিদ্দিকী এবং রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবুর সঙ্গে। স্বাগত আপনাদেরও। আমি প্রথমে ডক্টর সাইদ আপনার কাছেই জানতে চাইবো যে গত কয়েকদিন আওয়ামী লীগ তার অনুসারী সংগঠন অন্তত 3 জন র্যাব ও পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। অন্যান্য ক্ষেত্রে নিহতদের পরিবারে হত্যার অভিযোগ আনলো। শুধু ঢাকার নালিশি মামলা, ঢাকার ঘটনার নালিশি মামলা হয়েছে। এতে বিচার বিভাগে তদন্তেরও নির্দেশ দিয়েছেন আদালত। তৃণমূল এবং কেন্দ্রের ক্ষেত্রে এই পার্থক্য আপনি কিভাবে দেখেন? দেখেন, আমাদের দেশের মূল চেতনা হলো আইনের চোখে সকলের সমান এবং আইন সবার জন্য সমান। সেখানে গ্রাম শহরের কোনো বিষয় নেই। কিন্তু কতগুলো সামাজিক অস্থিরতা আমি দেখতে পাচ্ছি। এখানে শুধু র্যাবই ক্রসফায়ার করছে না, পাবলিকও ক্রসফায়ার করছে, বা গণপিটুনি দিয়ে ওই পাবলিকের গণপিটুনি থেকে ক্রসফায়ার করছে। পাবলিক আমার বেড়াতে চতুরহাটে, আমার বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে 3 জনকে নিয়ে এসে বলে দিল গরু চোর, একের হাঁটুরে মার যাকে বলে, 3 জনকে মেরে ফেলে দিল। এটা জনগণের ক্রসফায়ার। অর্থাৎ আইনের প্রতি শ্রদ্ধাবোধ যদি না থাকে, গণতন্ত্রের প্রতি যদি সহিষ্ণুতা না থাকে, মানবিক মূল্যবোধ যদি না থাকে এবং ন্যায় অন্যায় এগুলো বুঝে সমাজকে এগিয়ে যাওয়ার ক্ষেত্র যদি নির্মাণ না করতে পারি আমরা, তাহলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এখানে র্যাব অনেক ভালো কাজ করেছে। র্যাব আবার যেগুলো আছে সমালোচিত হয়েছে। র্যাবের বিষয়টা, তাদের যে মূল কথা হলো জঙ্গিবাদ দমন, সন্ত্রাসবাদ দমন। তাদের মূল বিষয়টা কিন্তু এই আইন শৃঙ্খলা দেখা। এখানে র্যাবের সব কাজে যে ভালো হয়েছে তা না, আবার সব কাজেই মন্দ হয়েছে এটাও আমি বলবো না। অনেক সন্ত্রাসী না ডক্টর সাইদ, আমি একদম পার্টিকুলারলি ঢাকার ঘটনায় নালিশি মামলা নেওয়া হলো, ঢাকার বাইরে যে তৃণমূল আছে সেগুলিতে প্রায় একই ধরনের ঘটনায় মামলা নেওয়া হলো না, সেই প্রসঙ্গে আপনার মন্তব্য জানতে চেয়েছিলাম। ঢাকা এমন একটা কেন্দ্রবিন্দু, এটা স্পর্শকাতর জায়গা। এখানে সমস্ত মিডিয়া, সমস্ত বুদ্ধিজীবী, সমস্ত লোকজন, তার মানে সবকিছু ঢাকার জন্য একরকম আইন, ঢাকার বাইরে আরেক রকম আইন। এরকম একটা অবস্থা আছে। এখানে আলোচনা বেশি, সমালোচনা বেশি। কিন্তু গ্রামের নিভৃত অঞ্চলে যে মানুষটা না খেয়ে আছে, যে মানুষটা ক্রস ফায়ারে যাচ্ছে, যে মানুষটা বিচার পাচ্ছে না, তাদের জন্য আইন সমভাবে প্রয়োগ হচ্ছে না। ডক্টর সাইদ, আপনাকে ধন্যবাদ। আমি জনাব কাজী ফিরোজ রশিদ আপনার কাছে জানতে চাইবো যে বরগুনা জেলা কমিটির মত বিনিময় সভায় চলার সময় দলীয় এক নেতার বক্তব্য কেন্দ্র করে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের উপস্থিতিতে হট্টগোল করেছেন পার্টি নেতা কর্মীরা। তৃণমূল থেকে কেন্দ্র জাতীয় পার্টির অনেক আয়োজনে এরকম হট্টগোল থাকে। বিশেষ করে তৃণমূলে আমরা দেখি যে অনেক সময় ঘটনা সামাল দেওয়া যাচ্ছে না। আপনার নিশ্চয়ই রংপুরের ঘটনা মনে আছে। রংপুরের ঘটনা অনেক দূর পর্যন্ত গড়িয়েছিল। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এটির সঙ্গে ছিলেন। আপনি এই বিষয়টি কিভাবে দেখেন? কেন্দ্র এবং এটা দুঃখজনক যে আমাদের দলের মধ্যে প্রত্যেকটি দলই আছে, বিভাজন সৃষ্টি হচ্ছে। নেতৃত্ব নিয়ে কোন দল এবং সেটা দলের একদম কেন্দ্র পর্যন্ত এসে এটিকে আঘাত করে। এবং সবচেয়ে বড় প্রশ্ন যে একদম শীর্ষ নেতাদের সামনে এই নিয়ে হট্টগোল হওয়া, এটা অতীতে কখনো হয় নাই। এতে বোঝা যায় যে দলের মধ্যে শৃঙ্খলার অভাব ঘটেছে। শুধু এখানে নয়, সিলেটেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, যেখানে আমাদের দলের মহাসচিব ছিলেন, রাইট, সেখানেও এই ধরনের ঘটনা ঘটেছে। রংপুরে অনেক বড় ঘটনা, রংপুরে ঘটনা ঘটেছে। এটা এখন দলের চেন অফ কমান্ড, এখানে মনে হয় যে এমন একটা অবস্থা হয়েছে যে এই কেন্দ্র থেকেই এই বিভাজন সৃষ্টি হচ্ছে। এটা দলের জন্য কোনো শুভ ইঙ্গিত বহন করে না, দলকে এতে ক্ষতিগ্রস্ত করে। এবং এইটা যদি এই মুহূর্তেই এইটার একটি ভালো পথ দেখানো না যায়, নেতাকর্মীদের মধ্যে যদি ঐক্য সৃষ্টি করা না যায়,
ভবিষ্যতে এটা আরো প্রকট হয়ে দেখা দিবে এবং তাদের দল ক্ষতিগ্রস্ত হবে। জনাব মেজর আখতারুজ্জামান, গত কয়েক বছরে মাঠের আন্দোলনে বিএনপির ব্যর্থতার জন্য কেন্দ্রীয়, মানে আমরা বলতে পারি যে কেন্দ্রীয় বিএনপির যদি ব্যর্থতা হয়েও থাকে, কিন্তু কেন্দ্রীয় পর্যায় থেকে তৃণমূল ভালোই করেছে, আমরা এরকম দেখেছি। কিন্তু তৃণমূল পর্যায়ে এখন কেন্দ্র থেকে চিঠি দেওয়া বলা হয়েছে যারা যারা ব্যর্থ আছেন তারা সরে যান এবং নতুন কমিটি করা হবে। এই এর 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 কারণ কি আসলে, মানে এই কেন্দ্রের ব্যর্থতা তৃণমূলের উপর চাপানোর কারণটি আসলে কি? ভাই আসলে রাজনৈতিক সংগঠনগুলো হয়ে গেছে এখন লিমিটেড কোম্পানির মতো। এখানে কিছু শেয়ার হোল্ডাররা তারা ডাইরেক্টরশিপটা যেমন অকুপাই করার পরে এর বাইরে কেউ যেতে পারে না। এখন বলতে ঠিক কখন থেকে? এইটা গত 8-10 বছর তাই হচ্ছে আমাদের গত দেখতেছি। 8-10 বছরের থেকে, জি। এখানে কোনো কর্মীদের তো কোনো মূল্যায়ন নাই, নেতা নেত্রী তৈরি হচ্ছে। হোসেন মোহাম্মদ এরশাদি বলেন, প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা বলেন, বেগম খালেদা জিয়া বলেন, বলেন তো কারা কোন দিন তারা নির্বাচিত হয়েছে, কোন কাউন্সিল তারা নির্বাচিত হয়েছে? এটা চাপিয়ে দেওয়া নেতৃত্ব। হ্যাঁ, চাপিয়ে দেওয়া একসময় আমরা মেনে নিতে হয়েছে, কারণ সময় এবং পরিবেশে। কিন্তু আজকের প্রজন্মের সঙ্গে আমাদের পার্থক্য দেখতে হবে। আজকে যে রাজনীতিবিদটা তুখোর এবং উদীয়মান, যার সামনে আজকে বর্তমান বিশ্ব, তার বয়স 50-এর নিচে। আর আমরা যা নেতৃত্ব দিচ্ছি আমাদের সবারই বয়স 65-র উপরে। তার মানে টোটাল একটা ফুল জেনারেশন গ্যাপ আমাদের চিন্তা, চেতনায়, ভাবনায়, সবকিছুতে। আজকে আমাদেরকে দাবিয়ে দেওয়া যাবে না। এই যে আপনি এখন আপনি বলতে পারছেন না কার ব্যর্থতা। একটা রাজনৈতিক দল একটা আন্দোলন করলাম, সেই আন্দোলনের ব্যর্থতা কাকে আমি নিরূপণ করতে পারলাম না। এটার জন্য তো আমাদের মিটিং হওয়ার কথা, সম্মেলন হওয়ার কথা, আলোচনা হওয়ার কথা, কমিটি, সাব কমিটি হবে। অতীতে রাজনীতিতে আমরা দেখেছি কোনো কর্মসূচি দিলে সেটা বাস্তবায়িত করতে না পারলে এটা সাব কমিটি করে পর্যালোচনা করা হতো। জনাব আখতারুজ্জামান, আমি একটা বিষয় কি জানতে চাইতে পারি, আপনি যেখানে বলছেন যে কেন্দ্রের ক্ষেত্রে হোসেন মোহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা কারো ক্ষেত্রে আসলে বিকল্প নেতৃত্ব বা পরবর্তী পর্যায়ে নেতৃত্ব তৈরি হয়নি, এর জন্য কি আপনারা দায়ী না? আপনারাই তো পরবর্তী পর্যায়ে নেতৃত্ব তৈরি করতে দেন, আপনারা কেউ কাউকে মানেন না, সবাই সবার সাথে একটু সংঘাতমূলক আচরণ করেন। এইভাবে তৈরি হবে। এই সংঘাত করেই তো একটি পক্ষ এলিমিনেট হবে, হয় আমি হবো নাহলে উনি হবেন। জি, এই সারা তো রাজনীতি নেতৃত্ব পরিবর্তন করার আর তো কোনো সুযোগ নাই। রাইট। এটা তো একমাত্র চায়নাতে তারা বাধ্য হয়ে করেছে। Right. আমেরিকানরা অনেক কিছু করে সিদ্ধ করেছে যে আমরা সম্মেলনের মাধ্যমে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট সিলেক্ট করব, রাষ্ট্রপতি মানে ওই পার্টির চেয়ারপারসন সিলেক্ট করব। তারা রিয়েলাইজ করছে 200 বছর সিভিল ওয়ারের পরে চায়নারা টিয়ানমেন স্কয়ারে 10,000 ছাত্রের লাইফের বিনিময়ে তারা দেখেছে লিডারশিপ প্রতি 4 বছর পর পর পরিবর্তন করতে হবে এবং একজন নেতা 2 বারের বেশি নেতা থাকতে পারবে না চায়নার মতো 150 কোটি দেশের মানুষের জন্য। আর সেখানে বাংলাদেশের মানুষ হোসেন মোহাম্মদ এরশাদ ধরে নড়াইতে চড়াইতে হয়। তোনার সামনে লোকজন হইচই করবে না তো কি, ওনার সামনে উনি তো জোরে কথাটা বলে শুনবেই না। তাকে শোনাতে হলে তো জোরে কথা বলতে হবে। আমার ফিরোজ ভাই হয়তো আমি ব্যক্তিগত আক্রমণ করছি না, কিন্তু ওনার তো উচিত ছিল যে উনি প্রেসিডেন্টগিরি করেছেন, আর কি করবেন উনি? না, উনি জাতির জন্য আর কি করবেন? রাষ্ট্রপতিগিরি তো করেছেন। আল্লাহর রাস্তায় এবার ক্ষমা করেন না বাবা, ক্ষমা করে উনার একটা কাউকে বলে দেন, ফিরোজ ভাইকে বলে দেন, ফিরোজ তুমি আমার পোষ্যপুত্র, তুমি এখন থেকে দায়িত্ব নাও। জেনারেল এরশাদ বেঁচে থাকা অবস্থাতেই জাতীয় পার্টি 4টা বা তিনি মানে কর্মনিষ্ঠ থাকা অবস্থায় 4টা-5টা জাতীয় পার্টি হয়েছে। তো উনি ছেড়ে দিলে তো নেতার পরিবর্তন চাইলে আমাকে একটি মতো দোয়া করতে হয় যে আল্লাহ তুমি তাদের বেহেশত নসিব করো, কারণ আমি তো নেতার পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমি ছোট একটা চুটকি বলি, যোগ বলি, এটা আমাকে যে পারমিশন দেন। আমরা একবার গিয়েছিলাম ফতেপুর স্বীকৃতি, সেখানে আমাদের স্পিকার শেখ রাজ্জাক আলী সাহেব খুব চোখের পানি ফেলতেছেন, একটা লাল সুতা বাঁধতেছেন ওই ওখানে ওই চিস্তিয়া মাজারে। তো শ্রীলঙ্কার স্পিকার আমাকে বলে যে আক্তার কাম হিয়ার, হোয়াট ইজ ভয়েস, ইউর স্পিকার ইজ ক্রাইং। আমি অত্যন্ত হাসে যোগ করে বললাম যে স্যার, হি ইজ প্রেইং টু আল্লাহ, টু গড, টু কিল আওয়ার আইদার প্রাইম মিনিস্টার অর প্রেসিডেন্ট। হোয়াট ইউ সেড? I said, sir, only 2 posts are left above speaker. Until they die, he has no hope. So why he's crying? He's crying either get president killed or get prime minister killed. So this is the tragedy of us. আমাদের দেশের এই মন্ত্রীরা, প্রধানমন্ত্রীরা, তারা জানি না, তারা আজীবন থাকুন দোয়া করি,
কিন্তু সেই বিবেচনায় তো রাজনীতিবিদ হিসেবে হয়তো মানে কেউ কেউ বলবেন আপনার অপশনের সময় এসে পড়ছে সেটা হয়তো রাজনীতিতে আমি হয়তো আজকে ভয়ে আমার অবস্থায় কথা বলতে পারছি না, কিন্তু রাজনীতি থেমে থাকবে না, আমরা আশা করব থাকবে না, তার আমার শুরু হয়েছে। আমরা আশা করব যে রাজনীতি থেমে না থাকুক। জনাব আখতারুজ্জামান, যখন আমরা আবার আসছি আপনার কাছে, আমরা খুলনা মহানগর বিএনপি সভাপতি জনাব নজরুল ইসলাম মঞ্জুর কাছে যেতে যাব। জনাব নজরুল ইসলাম মঞ্জু, আপনি যে নিশ্চয়ই আমাদের প্যানেলিস্টদের কথা শুনছিলেন, আপনি কি মনে করেন যে আমাদের আসলে মানে যে আন্দোলনটি বিএনপি সূচনা করেছিল সেই আন্দোলনটির ব্যর্থতার জন্য কাকে আপনি দায়ী করবেন বা আন্দোলনটিকে আপনি ব্যর্থ মনে করবেন কিনা? এবং পাশাপাশি আরেকটি প্রশ্ন করতে চাই, আপনিও কি কেন্দ্রের নেতৃত্বে পরিবর্তন চান কিনা? ধন্যবাদ আপনাকে। দেশে গণতান্ত্রিক আন্দোলন এখনো চলছে, অসমাপ্ত আন্দোলন চলছে, এবং যে আন্দোলন বাংলাদেশে 2013 সালে এবং 2015 সালে হয়েছে, এত বড় গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ কখনো হয় নাই। এবং এই আন্দোলনে বহু মানুষ নিহত হয়েছেন, বিএনপির কর্মীরা জেলখানায় গিয়েছেন, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন, সারা বাংলাদেশের হাজার হাজার রাজনৈতিক কর্মী এখনও জেলখানায়, এবং লাখ লাখ কর্মী মিথ্যা মামলা মাথায় নিয়ে এখনো রাজনীতিতে আছে। আপনি মিথ্যা মামলা কোনটিকে বলছেন? এবং আপনি যে গণতান্ত্রিক আন্দোলন বলছেন, আমরা তো কোনো গণতান্ত্রিক আন্দোলন এরকম দেখি নাই যেখানে আসলে বাসে যাত্রীবাহী গাড়িতে পেট্রোল বোমা মারা হয়। এটিকে আপনি কেন গণতান্ত্রিক আন্দোলন বলছেন? কেন আপনি এটিকে গণতান্ত্রিক আন্দোলন বলছেন যে আন্দোলনে আপনি বলেছিলেন আমরা লাগাতার অবরোধ করব, যে অবরোধের কোনো শেষ নাই, শুরু নাই? আপনি কাকে? জি, আমরা শান্তি, আমাদের নেত্রী ডাক দিয়েছিলেন শান্তিপূর্ণ অবরোধের, এবং আমাদের নেত্রী সবসময় বলেছেন আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ, এবং আমাদের এই আন্দোলনকে ষড়যন্ত্রমূলকভাবে বাধাগ্রস্ত করার জন্যই এটি ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করি। এবং এই ধরনের নাশকতা, বিএনপি গণতান্ত্রিক দল কখন নাশকতায় বিশ্বাস করে না, মানুষ হত্যায় বিশ্বাস করে না, এবং গণতান্ত্রিক আন্দোলনের নাশকতার কোনো সুযোগ নাই। এবং আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করার জন্যই একটি মহল এই ধরনের নাশকতা করেছে দেশব্যাপী, এবং সে তার ভুক্তভোগী আমরা মনে করি যে এই ধরনের নাশকতা দিয়ে গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যায় না। এবং আমরা মনে করি যে বিএনপি সবসময় বলেছে। মঞ্জু, আপনার কথা যদি আমি সত্যি ধরে নেই, এই ধরনের নাশকতা যদি আপনারা না করে অন্য কেউ করেও থাকেন, তো এই নাশকতা দিয়ে তো আপনার কথা মতো গণতান্ত্রিক আন্দোলন কিন্তু মানে বন্ধ হলো, কিন্তু সেই গণতান্ত্রিক আন্দোলন কিন্তু এখন আর নাই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে আমরা যে কোটেড আনকোটেড গণতান্ত্রিক আন্দোলন দেখেছি। আমরা গণতান্ত্রিক আন্দোলনের জন্য আবার প্রস্তুতি নিচ্ছি। আমাদের তৃণমূল পর্যায়ে চিঠি দেওয়া হয়েছে, এবং আমরা আমাদের নতুন করে সংগঠিত করে, দলকে সংগঠিত করে আবার গণতান্ত্রিক আন্দোলনে আমরা নামবো, এবং জনগণের প্রত্যাশা পূরণের রাজনীতি আমরা করবো। জনাব নজরুল ইসলাম মঞ্জু, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরে আপনার কাছে আসছি। আমি রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবু, আপনার কাছে জানতে চাইবো যে তৃণমূলের অনেক ক্ষেত্রে আমরা দেখছি জামায়াত, বিএনপির অনেক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। আপনারা জোটের একজন আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে জোটের একজন সদস্য, এইটিকে আপনারা কিভাবে এই চোখে দেখেন জামাত বিএনপির কর্মীদের আওয়ামী লীগে যোগ দেয়াকে? জনাব দেবাশিস। ধন্যবাদ। আসলে আমরা মূলত আমাদের যে 14 দলীয় যে জোট, এই জোটটা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন এবং বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামে আজকে আমরা ওয়ার্কার্স পার্টি, আমরা কিন্তু সেই সংগ্রামে এখনও আছি, কিন্তু আমরা আসলেই বিব্রত বোধ করছি। এখানে আমাদের অসমর্থনের যে বিষয়টিও রয়েছে, যে আজকে জামাত এবং বিএনপি তারা পিঠ বাঁচানোর জন্য আজকে আওয়ামী লীগের ছাতার তলে আসার চেষ্টা করছে। আমরা রাজশাহীতেও এটাতে বিব্রত হচ্ছে, এবং আমি বলতে চাই যে গতকাল আমরা দেখেছি যে 25 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পল্টু, যিনি কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি, তাকে আমরা দেখেছি যে আওয়ামী লীগ ফুলের তোড়া দিয়ে বরণ করেছে। এটা আমরা বিব্রত হচ্ছি। আমরা মনে করি যে আওয়ামী লীগ এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে আওয়ামী লীগ নিজেরাই বিপদগামী হচ্ছে, এবং এটা উচিত না। জনাব দেবাশিস, আপনারা বিব্রত হয়ে কি করছেন সেটি নিশ্চয়ই আমরা দেখব। আমি জাতীয় পার্টির আহ্বায়ক সিলেট জেলা আব্দুল্লাহ সিদ্দিকীর কাছে জানতে চাইবো যে বিএনপি জামাত থেকে অনেকে আওয়ামী লীগে যোগ দিচ্ছেন, জাতীয় পার্টিতে কেন যোগ দিচ্ছেন না? এ ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি? জাতীয় পার্টিতে যোগ দেওয়ার ক্ষেত্রে কি কারো আগ্রহ দেখা যাচ্ছে? জনাব আব্দুল্লাহ সিদ্দিকী।
ধন্যবাদ আপনাকে। বিএনপি আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টিতে যোগ দেওয়ার, বিএনপি থেকে বিশেষ করে জাতীয় পার্টিতে সিলেটে অনেক নেতাকর্মী ইতিমধ্যে যোগদান করেছে আচ্ছা। এবং পাইপলাইনে আরও অনেক নেতাকর্মী আছে যারা যোগদান করবে। আপনার হয়তো বিষয়টা জানা নেই, এই জন্য আপনি বলেছেন যে সিলেটের রাজনীতির কথা আমি বিশেষভাবে বলছি। সিলেটের বিএনপির রাজনীতি থেকে জাতীয় পার্টিতে তৃণমূল পর্যায়ে অনেক নেতাকর্মী যোগদান আচ্ছা, করেছে জনাব আব্দুল্লাহ সিদ্দিকী, সেই জন্য আপনারা আমাদের অভিনন্দন জানবেন। আমরা একটু আবার কাজী ফিরোজ রশিদ আপনার কাছে ফিরে আসি। আমরা একটা বিরতি নিয়ে আপনার কাছে থেকে জানতে চাইবো যে গত বছর সংসদে আপনি জাসদ নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন, এবার সেই সুরে আওয়ামী লীগের একাধিক নেতা কথা বলছেন। আপনি কি মনে করছেন যে এটি কোনো বিশেষ রাজনৈতিক তাৎপর্য বা বাংলাদেশের রাজনীতি কোনো একটি বিশেষ মোড়ের দিকে যেতে চাইছে? একই প্রশ্ন আমি জনাব আখতারুজ্জামান, জনাব আবু সাইদ আপনাদের কাছেও শুনতে চাইবো। জনাব কাজী ফিরোজ রশিদ, সবার আগে বলবেন, যেহেতু কথাটি আপনিই শুরু করেছিলেন, আপনি বলেছেন মুক্তিযুদ্ধের পরে দেশে যা ঘটেছে তার জন্য জাসদ দায়ী। আপনি সংসদে এই কথা বলেছিলেন, এটির অনুরণন আমরা শুনতে পাচ্ছি এখন সরকারি দলের অনেক লোকের কথায়। আমরা একটি বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব কাজী ফিরোজ রশিদ, জাসদ নিয়ে আপনি যে বক্তব্য দিয়েছিলেন সেই সুরে আওয়ামী লীগের একাধিক নেতা কথা বলছেন যে মুক্তিযুদ্ধের পরে দেশে যা ঘটেছে তার জন্য জাসদ দায়ী। এর রাজনৈতিক তাৎপর্য এখন কি? অনেকে এই বিষয় নিয়ে কথা বলছেন এখন, বিশেষ করে সরকারি দলের সদস্যরা। দেখেন, আমি যেটা বলেছিলাম সংসদে, এটা ইতিহাসের একটি অংশ। আমি বলছিলাম বঙ্গবন্ধুর উপর কথা বলতে গিয়ে যে এক পর্যায়ে যে সেদিন জাসদ যদি গণবাহিনী সৃষ্টি করে এই বাংলাদেশে অসংখ্য আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা না করত, আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ গ্রামে বেছে বেছে আওয়ামী লীগ নেতাদের হত্যা করেছে, এই যে ঈদের জামাতে আওয়ামী লীগের এমপিদের পর্যন্ত হত্যা করেছে, এবং দেশের যে অরাজকতা সৃষ্টি করা হয়েছিল সেই সুযোগে স্বাধীনতার বিরোধী শক্তি জাসদের ছত্রছায়ায় একত্রিত হয়ে বঙ্গবন্ধুকে হত্যার নীল নকশা করেছিল। জাসদ সৃষ্টি হলে বঙ্গবন্ধুকে হত্যা করার ষড়যন্ত্র কেউ করতে পারতো না, বাংলাদেশে হত্যা হইতো না, এইটাই আমি বলছিলাম। এবং এতদিন পরে সেইটারই প্রতিফলন ঘটছে। ইতিমধ্যে একটি বক্তব্যে বঙ্গবন্ধুর বাড়ির সামনে 32 নম্বরে আমাদের সংসদের একজন প্রবীণ সদস্য শেখ সেলিম, আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য, উনি বলেছেন যে জাসদ বঙ্গবন্ধু হত্যার জন্য দায়ী এবং শফিউল্লাহকে তিনি দায়ী করেছেন। শফিউল্লাহকে আমরা সবাই দায়ী করি, এই জন্য উনি সামরিক বাহিনীর প্রধান ছিলেন এবং উনি ওনার যে বঙ্গবন্ধু ওনাকে টেলিফোন করেছিল এবং টেলিফোনের পরে উনি বলেছিলেন যে আপনি সুযোগ পেলে বেরিয়ে চলে যান। এইটা একজন সামরিক প্রধান, তখনই তার দরকার ছিল উনি বেরিয়ে আসা তার সোলজার নিয়ে। ওনার যদি কোনো সোলজার না থাকে তো ওনার মতো একটা অপদার্থ লোককে কেন সামরিক বাহিনীর প্রধান বানাইলেন? একজন চিফের তো তার নিজের কমান্ডে তো লোক থাকবে। এখন এইটাই শেখ সেলিম আবেগে বশবর্তী হয়ে, যেহেতু শেখ সেলিমের নিজের সামনে তার বড় ভাই আমার নেতা ছিলেন শেখ ফজলুল হক মনি, যুবলীগের প্রতিষ্ঠাতা, মনি ভাইকে মেরেছেন, তার অন্তঃসত্ত্বা স্ত্রী তাকে মেরেছে, এবং এইটা শেখ সেলিম নিজে দেখেছেন। পরবর্তী সময় দেখেছেন যে তার আত্মীয় স্বজন কেউ জীবিত নেই। এই জন্য আবেগে উনি বলেছেন, এবং যখন মানুষ বেশি আবেগে থাকে অথবা বেশি রাগান্বিত থাকে তখন অনেক সত্যি কথা বেরিয়ে যায়। আপনি এরকে মানে সেই সত্যের পতন। অধ্যাপক আবু সাইদ, আপনি কি এই বক্তব্যের সাথে একমত কিনা যে 71 থেকে 75 পর্যন্ত যা কিছু ঘটেছে বা যে পটভূমি তৈরি করার জন্য জাসদই দায়ী? আপনি কি এরকম সাধারণীকরণে আপনি বিশ্বাস করেন বা আপনি বলবেন সেটা? দেখেন, এই ক্যানভাসটা বিশাল, নেটওয়ার্কটা বিস্তৃত, শুধু যে জাসদ দায়ী তা নয়। এখানে আমাদের বুঝতে হবে, বোঝাটা কি, দেশ স্বাধীন হয়ে গেল, তরুণ টকবকে যুবকরা যারা মুজিব বাহিনী করত তাদের অধিকাংশ কিন্তু জাসদে জয়েন করল ছাত্রলীগ বিভক্তি হওয়ার পরে। তারা চেয়েছিল সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, বুঝে না বুঝে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। তারা যখন দেখলো যে এই সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে না, তখন 73 সনের পরে যা গণবাহিনী তারা গঠন করে। জাসদ করলো প্রথমে, তারপরে নিয়মতান্ত্রিক আন্দোলনে যখন নির্বাচন হলো, নির্বাচনে যখন তারা সিট পেলেন না, তখন বুঝলেন এটা রব সাহেবের একটা রিপোর্টিং আছে। সেই রিপোর্টিংয়ে উনি পরিষ্কার বলেছেন যে সংসদীয় গণতন্ত্রে
নিয়মতান্ত্রিক আন্দোলনে জাসদ কোনোদিন ক্ষমতা যেতে পারবে না, সেজন্য বিকল্প পথ ধরতে হবে। এটা সাধারণ সম্পাদক হিসাবে কিন্তু ওনার রিপোর্টে আছে। পরবর্তীকালে দেখেন, না, সেটা জাসদ অস্বীকার করে না। জাসদ বলে তারা বিপ্লব করেছিল, জাসদ বলেছিল যে তারা সেই সময় অনেক কিছুর সাথে তারা একমত ছিল না। আমি জি। এর সাথে যুক্ত করে, জি, কিন্তু- জাসদের মিটিং এ বিশাল লোক হতো। এরা কারা? সব স্বাধীনতা বিরোধী। রব সাহেব অন্য জায়গায় একটা ইন্টারভিউতে বলেছেন, যেটা আমার কাছে সংরক্ষিত আছে, যে আমরা মনে করেছিলাম যে আমাদের বিশাল সমর্থন, কিন্তু ৭৫ সনের পরে দেখলাম যে যে যার আস্তানায় ফিরে যাওয়ার পরে আমরা মুসলিমে কয়েকজন লোক আছি, কেউ আমাদের লোক ছিল না। তার মানে স্বাধীনতা যুদ্ধের সময় আজকে ওই কথা মিলিয়ে আমি বলি, তৃণমূলের আওয়ামী লীগের কথা যে কথা বলছেন আপনি, এখানে মূল আছে, এখানে দেখা যাচ্ছে মূল আছে কিন্তু তৃণ নাই। অর্থাৎ আমি বলতে চাই, জি। মূল থেকে যে আদর্শ উজ্জীবিত হয়ে তৃণটা আরো শক্তিশালী হবে, সেটা হচ্ছে না। সেটা হচ্ছে না। না হওয়ার ফলে যারা ত্যাগী, আদর্শবাদী এবং এ পর্যন্ত আওয়ামী লীগের জন্য, বঙ্গবন্ধুর জন্য, দেশের জন্য, মানুষের জন্য একটা স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে কাজ করে এসছে, তারা এখন খুব ফ্রাস্ট্রেটেড। রাইট, আপনি খুবই একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি জানো মেজর আখতারুজ্জামান আপনাকে জানতে চাইবো যে বিএনপি জামায়াতের অপেক্ষাকৃত তরুণ কর্মীরা দল বলে সরকারি দলে যোগ দিচ্ছেন, তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধার জন্য অথবা অন্য কিছুর জন্য যোগ দিতে পারেন, যে তাদের মামলা থেকে পালানোর জন্য বা ওরকম কোনো কিছুর জন্য, মামলা থেকে রেহাই পাওয়ার জন্য এরকমও করতে পারে। আপনার যারা আপনি বিএনপি করতেন, বিএনপির সাথে আপনার কি দলে ফেরার এই সময়ে কোনো সম্ভাবনা আছে কিনা? আমার দলে ফেরার প্রশ্নের উত্তরটা পরে দিচ্ছি। প্রথমেই আমি আপনাকে বলছি, তীব্রভাবে বলছি, আপনার এজাম্পশনটা বা আপনার এই যে বক্তব্যটা সঠিক নয়। বিএনপির কোনো নেতা কর্মীরা দলে বলে আওয়ামী লীগে যোগদান করছে না, করার প্রশ্নে ওঠে না। এখন প্রতিটা দলের আপনি কিছু লোক আছে যারা ভাড়াটিয়া, যারা নাম ভাঙ্গায় খায়। তার মানে আপনি দলে চলে গেলে কি আপনি সেই কথা বলবেন? রাজশাহী সিটি কর্পোরেশনের 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওয়ার্ড বিএনপি সভাপতি হচ্ছেন তরিকুল আলম পল্টু, যার কথা বলছিলেন আমাদের রাজশাহী থেকে। ভাই এখন আপনাদের বলুন, আমরা তো বলে আসছি গত 7 বছর ধরে কর্মীগুলো, দলগুলো বানানো হচ্ছে বাজে লোক দিয়ে। আমরা তো গত 7 বছর একই কথা বলছি, টাকার বিনিময়ে দলের কমিটি বানানো হচ্ছে। এই কথা নতুন তো আজকে বলি নাই, রাইট, আজকে বলে আসতেছি, এরাই তো যাচ্ছে। রাইট, এই টাকা দিয়ে যাদেরকে আমরা দলের কর্মী বানিয়েছিল গত 7 বছরে, তাদের সমস্যা আজকে আমাদের সমস্যা। তাদের কারণে তো আমরা এই অবস্থা হচ্ছে। আমাদের দলের ত্যাগী বলবো না, বিএনপি যারা করে তারা কোনো জেল জুলুমের ভয় করে না। অনেক নেতা কর্মী আছে যারা বছরের পর জেলে পড়ে আছে, তারা কোনোদিন দল পরিবর্তন করবে না। আর এটা সরকারের ট্রিক্স, যেটা আমরা কি করি, আমরা করতাম, জেলে একটা নেতা আছে, তাকে হঠাৎ করে ছেড়ে দাও, ছেড়ে দিলে সন্দেহ কি হবে? নিশ্চয়ই সরকারের সঙ্গে কোনো আঘাত হয়েছে, নিশ্চয়ই সরকার। এখন এটা এমন একটা বিষয়। আর আমি আপনার মাধ্যমে বলবো ভাই, বিএনপি রাজনৈতিক দল, এবং বিএনপি কিন্তু যারা করে তারা কিন্তু জেনে বুঝেই করে, তারা আওয়ামী লীগ করতে পারবে না। এবং বিএনপি নেতারা কোনোদিন আওয়ামী লীগ করতে পারবে না, আমরা করতে পারি নাই। আমরা আজকে 7 বছর ধরে বিএনপি থেকে লাত্তি ব্যথা খাচ্ছি, বিএনপিকে আমাদেরকে জায়গা দিচ্ছে না, তারপরে কি আমরা বিএনপি ছেড়ে দিয়েছি? আমরা বিএনপিতে আছি। আমরা কি হালুয়া রুটি পাবো না আওয়ামী লীগে গেলে? আজকে সাইদ ভাই বলেন আমরা কি আওয়ামী লীগ আমাদের গ্রহণ করবে না? আরে আমাকে তো 3 বার প্রধানমন্ত্রী অফার দিয়েছে মন্ত্রী হওয়ার জন্য, নিয়ে গেছেন। আমি তো প্রকাশ্যে বলছি আপনাদের সামনে, কই আমরা চলে গেছি? কিন্তু তারপরেও বিএনপির দরজায় গিয়ে দাঁড়ায় থাকি। এই যে আপনি অপমানজনক কথা বলেন যে ডাকলে কি ফেরত যাবেন, তারপরে মাথা পেতে নেই এটা অপমানটা কেন ফিরে নেই? কিন্তু আমি বিএনপি করি, এটা আমার গর্ব। এই বিএনপি তো খালেদা জিয়ার বিএনপি না। বেগম খালেদা জিয়া আজকে আমার সভাপতি, কালকে নাও থাকতে পারে। 10 বছর পরে উনি থাকবেন না, যে বিএনপি থাকবে না। 20 বছর পরে বিএনপি থাকবে না, আমি থাকবো না, আমার প্রজন্ম বিএনপি করবে না। রাইট, কাজে বিএনপির কোন লোক আওয়ামী লীগে যাচ্ছে না, যেতে পারে না। আর যারা যাচ্ছে ওই তারাই, এই পল্টুরা, যাদেরকে আমরা বলে আসতেছি টাকার বিনিময়ে। যে আমাদের কিশোরগঞ্জের ফজলুর রহমান গামসার থেকে আওয়ামী লীগ থেকে গামসার থেকে আগে আসছে, সে এনি টাইমে আবার আওয়ামী লীগ ফিরে যেতে পারে। তাতে কি হবে? তার সঙ্গে বিএনপি একটা লোক যাবে? বিএনপি কেউ যাবে? আমি তো প্রকাশ্যই বলছি, আপনার সামনে বলছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যারা প্রকৃত বিএনপি করে, যারা বিএনপি করে তারা আওয়ামী লীগে যেতে পারে না। আপনাকে ধন্যবাদ। আমি একটু নজরুল ইসলাম মঞ্জুর কাছে জানতে চাইবো যে তৃণমূলে ব্যর্থ নিষ্ক্রিয়দের নেতাদের সরিয়ে নতুন কমিটি গঠনের যে চিঠি দেওয়া হয়েছে কেন্দ্র থেকে, এই চিঠি নিয়ে খুলনা বিএনপির প্রতিক্রিয়া কি? খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। অবশ্যই জি, আমরা এই চিঠিকে স্বাগত জানিয়েছি। স্বাগত জানিয়ে আমরা 2টি সভা ইতিমধ্যে সম্পন্ন করেছি।
নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে জি। যে আমাদের নেত্রী নির্দেশনা দিয়েছেন, যারা মাঠে সাহসিকতার সাথে আন্দোলন করেছে, যারা সংগ্রাম করেছে, যারা পালিয়ে যায় নাই, যারা সন্ত্রাস মোকাবেলার জন্য রাজপথে ছিল, তাদেরকে নেতৃত্বে আনার এবং সেই কাজটি আমরা শুরু করেছি। যে মজু ভাই, এবং আমরা আপনি তো মহানগরের সভাপতি, আপনার কি চলে যেতে হবে নাকি আপনি থাকবেন? জি না, আমরা যদি দল মনে করে আমাকে, আমার কর্মীরা আমি থাকবো। আমি মনে করি যে দল পুনর্গঠন প্রক্রিয়া যেটি শুরু হয়েছে এটি আমরা স্বাগত জানিয়েছি এবং অচিরেই আমরা আমাদের দলকে সেপ্টেম্বর মাসের মধ্যেই আমরা সুসংগঠিত করব। মঞ্জু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবার কথা বলবো আপনার সঙ্গে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা আমাদের যে স্টুডিওতে যে প্যানেলিস্টরা উপস্থিত আছেন তাদের কাছে যাওয়ার আগে আমরা খুব সংক্ষেপে একটু সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল্লাহ সিদ্দিকীর কাছে জানতে চাইবো যে জাতীয় পার্টির একেবারে শীর্ষ পর্যায়ে থেকে নানা পর্যায়ে আমরা একই বিষয়ে দুই রকম সিদ্ধান্ত বা মানসিকতা দেখি। আমাদের একজন কেন্দ্রীয় নেতা জাতীয় পার্টির এখানে উপস্থিত আছেন, সিলেট জেলার অবস্থা জানতে চাইবো আপনার কাছে, জনাব আব্দুল্লাহ সিদ্দিকী। ধন্যবাদ আপনাকে। আমার শ্রদ্ধেয় নেতা আছেন আপনাদের সেটের মধ্যে বসা। শীর্ষ পর্যায়ে আমাদের মধ্যে কোনো বিভাজন নাই, কারণ সিলেটে নাই। আলাউদ্দিন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি চলছে এবং এটা চলবে। সিলেটে নাই, আমাদের মধ্যে নাই। তার মানে আলাউদ্দিন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি চলছে এবং আমরা জনাব বলেন। এরশাদ কোনো সিদ্ধান্ত দিলে সেই সিদ্ধান্তই আপনারা মানেন। সে যদি রওশন এরশাদ অন্য কোনো সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তের ক্ষেত্রে আপনাদের কোনো ইয়ে থাকে না। রওশন ম্যাডাম আমি যতদিন না যাবত আছি আপনার জি জাতীয় পার্টির জেলার দায়িত্বে, জি। রওশন ম্যাডাম সাংগঠনিকভাবে কোনো সিদ্ধান্ত দেন আচ্ছা নাই আচ্ছা এবং এটা সাধারণত উনি করেনও না। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ জনাব আব্দুল্লাহ সিদ্দিকী। জনাব কাজী ফিরোজ রশিদ বলছিলেন যে রওশন ম্যাডাম কোনো সিদ্ধান্ত দেন না। আমি রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবু আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে আপনি কিভাবে দেখেন 1972-75 যে আওয়ামী লীগ জাসদের যে কথাটি চলে আসছে, জনাব কাজী ফিরোজ রশিদ যেটি শুরু করেছিলেন গত বছর, ঠিক এক বছরের একটু বেশি সময় আগে, সেটিকে এখন আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা আবার সামনে চলে আসছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, দেবাশিস প্রামাণিক দেবু? আমি মনে করি যে এই বিতর্কটা নতুন করে সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। আর আজকে যদি বলা হয় বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যার জন্য প্রধানত কে দায়ী, যদি বলতে হয় তাহলে খন্দকার মোস্তাকের নামই বলতে হবে। এবং খন্দকার মোস্তাক কিন্তু সে সময় আওয়ামী লীগ করত এবং আওয়ামী লীগের নেতা ছিল। আজকে যদি বলতে হয় যে প্রধানতম দায়ী খন্দকার মোস্তাক, তবে আমি মনে করি না যে এই বিতর্কটাকে সামনে নিয়ে এসে আজকে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করার যে সংগ্রাম, আজকে ঐক্যবদ্ধ হয়েছে 14 দল, এই 14 দলের মধ্যে দূরত্ব সৃষ্টি হোক আমি এটা চাই না এবং আমি মনে করি যে বিতর্ক থেকে আমাদের সকলকেই বিরত থাকা উচিত। দেবাশিস প্রামাণিক দেবু আপনাকে অনেক ধন্যবাদ। জনাব কাজী ফিরোজ রশিদ আপনার কাছে জানতে চাইবো যে সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে দলের ভিতরে দ্বন্দ্ব থামাতে খাই অভ্যাসের পর আজ আবার ভাগ বাটোয়ারা ত্যাগের একটি অনুরোধ সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন। কিন্তু তার সব বক্তব্যের মধ্যেই আমরা বন্দুক যুদ্ধের কিছু ঘটনা দেখলাম আওয়ামী লীগ বা তার অনুসারীদের তৃণমূল পর্যায়ে অনেক রকম দ্বন্দ্বের ঘটনা। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে আওয়ামী লীগ তো একটি বড় দল, এখানে অনেক দ্বন্দ্ব থাকবে, স্বাভাবিক বড় দলের মধ্যে থাকে। যখন এই দলটি বিশেষ করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তখন এই ভাগ বটোয়ারা নিয়ে এই দ্বন্দ্বের বেশি সৃষ্টি হয়। আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখন দেখবেন যে আওয়ামী লীগের মধ্যে কোনো গোলমাল থাকে না। তারা এত বড় বিরোধী দল এবং এমন সুষ্ঠুভাবে কাজ করে, মানুষ তাদের অনুকরণীয়, কিন্তু ক্ষমতা আসলে বিপদটা। একটি প্রশ্ন করতে পারি যে আসলে সবার কাছে রাজনীতিটা একটা কেরিয়ারের মতো। আপনিও কিরকম দেখেন যে রাজনীতিটা আপনার একটা ধরেন কেরিয়ার, আপনার অন্য কিছুর ক্ষেত্রে আপনি আজকে এটা একটা মানে আপনার আয় উন্নতির একটি সোপান, রাজনীতি তো আমাদের পেশা না, মানে অ্যাটলিস্ট আমাদের ব্যাপারে আমরা অন্য ব্যবসা বাণিজ্য করে খাই। রাজনীতিতে বাই চান্স চলে আসছে, আসারও কথা ছিল না। এবং একবার মনে করেছিলাম যে স্বাধীনতা পরে আর রাজনীতিতে আসবো না, কিন্তু এবং ভিন্ন চিন্তা ছিল।
সেজন্য ল পাস করে কিন্তু বঙ্গবন্ধুর জন্য রাজনীতিতে আবার আসলাম ফিরে। তারপরে বঙ্গবন্ধুকে যখন নির্মমভাবে হত্যা করা হলো তখন কিন্তু আমরা আরেকটি প্রতিরোধ যুদ্ধে আমরা গিয়েছিলাম এবং তারপরে আর ঘরে ফিরতে পারিনি, রাজনীতির মধ্যে থেকে গেছি। তার মানে রাজনীতিটা ঠিক আপনাদের কাছে না, এটা রাজনীতি হচ্ছে কি, আমরা রাজনীতি করি জনগণের জন্য, রাজনীতি একটা নেশা, কিন্তু এইটাকে পেশা হিসেবে কারো নেওয়া উচিত না। কারণ বহু লোক জীবনে রাজনীতি করে বিয়ে করে নাই, তার কোনো ইনকামও করে নাই, কিন্তু কেন করছে? তার নেশা। আমার অনেক বন্ধু আছে কমরেড, তার বিয়ে করে নাই, কিন্তু কি করে তারা রাজনীতি করে যাচ্ছেন। রাইট। আমি একটু অধ্যাপক আবু সাইদের কাছে জানতে চাইবো যে অধ্যাপক আবু সাইদ, আপনি রাজনীতিবিদ আবু সাইদকে আসলে কোন জায়গায় দেখতে চান? আপনার রাজনৈতিক উচ্চাভিলাষ কি আসলে, বা রাজনৈতিক ইচ্ছাটা কি, ইপসাটা কি? দেখেন, রাজনীতি হলো একটা মহৎ দর্শন, মহৎ কর্ম। মানুষের জীবনে সবচেয়ে বেশি মানুষকে সেবা করার একটা উপায় হলো রাজনীতি, একটা পন্থা হলো, একটা প্ল্যাটফর্ম হলো রাজনীতি। আমি যদি রাজনীতিকে সেইভাবে দেখি তাহলে আমার জীবনে আমি দেখেছি যে আমি ত্যাগের মাধ্যমে, মানুষের সেবার মাধ্যমে, কল্যাণের মাধ্যমে আমি নিজেকে অনেক দূর নিয়ে যেতে চাই এবং মানুষের ভিতরে ভালোবাসা বেঁচে থাকতে চাই। এর জন্য নির্বাচিত হওয়া, ভোটের রাজনীতি করা আপনার জন্য কত গুরুত্বপূর্ণ? এর জন্য নির্বাচিত হওয়া যেহেতু একটা ফরম্যাট, নির্বাচিত হওয়া এবং ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার মাধ্যমে রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো আছে সেটা জনগণের দোরগোড়ায় আরও নিয়ে যাওয়ার সুবিধা হয় এবং জনগণের কাছে এই সুযোগ সুবিধাগুলো দিয়ে অবকাঠামো উন্নয়ন করে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে, কৃষিক্ষেত্রে উন্নয়ন করে, সাধারণ মেহনতি মানুষের উন্নয়নের কল্যাণকামী যে দিকগুলো আছে সেই ক্ষেত্র এবং অবকাঠামোগুলো নির্মাণ করার ক্ষেত্রে সুযোগ সুবিধা পাওয়া যায় বলেই আজকে রাজনীতিতে ক্ষমতার আশা প্রয়োজন এবং নির্বাচন প্রয়োজন। জনাব আখতারুজ্জামান, আমরা একটা বিরতি নিয়ে আপনার কাছে যখন ফিরবো তখন আপনার কাছে জানতে চাইবো যে সত্যি যদি দেশের রাজনীতির লক্ষ্য, রাজনীতিবিদের লক্ষ্য যেটি ডক্টর আবু সাইদ বললেন, যেটি কাজী ফিরোজ রশিদ বললেন, তাই হয়, তাহলে রাজনীতিবিদদের প্রতি মানুষের এই ক্ষোভ বা রাজনীতিবিদদের প্রতি এরকম একটি তৈরি হচ্ছে কেন? এটি কি শুধুমাত্র গুটি কয়েক যারা রাজনীতির সাথে দূরে আছেন তাদেরই কথা, নাকি দেশের সাধারণ মানুষ আসলে রাজনীতিবিদদের প্রতি বিরক্ত? আপনাকে একটু জানিয়ে রাখি, আমরা এখানে প্রতিদিন টকশো করি, প্রতিদিন টকশোতে লোকজন আমাদেরকে বিভিন্ন রকম বার্তা পাঠান, সেই বার্তায় কিন্তু মনে হয় তারা রাজনীতিবিদদের উপর তারা বিরক্ত। আমি যদি আপনাদেরকে এগুলি পড়ে শোনাতে পারতাম, এর অনেকগুলি পড়ারই আসলে যোগ্য না, এরকম বিরক্তি তারা মাঝে মাঝে প্রকাশ করেন। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে এরপরেই। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব মেজর আখতারুজ্জামান, আপনি অনেক দিন ধরে রাজনীতির সাথে সংশ্লিষ্ট আছেন, তারপরও বাংলাদেশের রাজনীতিবিদদের সম্পর্কে মানুষের যে ধারণা, আমি পড়ে শোনালাম যে আমাদের দর্শকরা কি বলেন, আমাদের ফেসবুক পেজের মধ্যে রাজনীতিবিদদের সম্পর্কে ধারণা আসলে মানে লেখার পর লেখা হতেই থাকে। এর কারণ আসলে কি? বেশিরভাগই বিরূপ ধারণা। আসলে আপনি যেটা বলছেন সেটা আপনারা পাচ্ছেন, কিন্তু তার বিপরীতে আমরা যেটা পাচ্ছি, আমাদের কিন্তু মানুষ মাথায় নিয়ে নাচে। কারণ আপনারা তাদের টাকা দেন। কেন টাকা দিব? তাদেরকে চাকরি দেন, তাদেরকে অন্যায় সুযোগ সুবিধা দেন। যাদেরকে টাকা দেই না, যাদেরকে চাকরি দেই না, যারা অন্যায় সুযোগ পায় না, তারাই কিন্তু এই লোকগুলো কিন্তু বাংলাদেশি না। আমার কটিয়াদিতে, কিশোরগঞ্জে, পাকুন্দাতে আমার 4 লক্ষ লোক আছে। আমরা যে কোনো জায়গায় গেলে আমাদের গার্ড লাগে না, সিকিউরিটি লাগে না, এই মানুষগুলো করে। একটা জিনিস মনে রাখেন ভাই, আমি বিরোধী বলতে চাচ্ছি, রাজনীতি হলো সবচেয়ে বেস্ট মানুষদের কেরিয়ার। এরা প্রতিনিয়ত দেশের উপকার করেছে। আজকে স্বাধীনতা কে দিয়েছে? রাজনীতিবিদরা। আজকে বাংলাদেশের উত্তরণ যা কিছু করেছে, যত কিছু করেছে সব রাজনীতিবিদরা করেছে। হ্যাঁ, রাজনীতিবিদদের মধ্যে আমাদের খারাপ লোক আছে, অনেক ঢুকে গেছে। আমাদের ঢুকে গেছে বলেই তো রাজনীতি বারবার কলুষিত হচ্ছে। আর যে কথাটা একটু আগে ফিরোজ ভাই বলেছিলেন, আমরা রাজনীতিবিদ একজন আরেকজনকে গালাগালি করেই বলেই সবাই গালাগালির সুযোগ পায়। কিন্তু আজকে আমরা বাংলাদেশে এখনো আমরা যারা এখানে রাজনীতি করি, আমি জানি না আপনি কোন রাজনীতিবিদের কথা বলছেন। যদি ব্যক্তিগতভাবে বাই নেম বলতে যান, তাহলে আমরা কি রাজনীতিবিদের ডেফিনিশনে পড়ি কিনা আগে সেটা দেখতে হবে। আমি হয়তো ক্লেম করতে পারি আমি রাজনীতিবিদ, কিন্তু আমি রাজনীতিবিদের ডেফিনিশনে পড়ি কিনা আগে সেটা যাচাই করে দেখতে হবে। আজকে বাংলাদেশে আমাদের টাউট বাটপার কি হয়েছে? আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীরা কি চান? তার সামনে চান জো হুজুর মার্কা নেতা। আমরা দেখেছি তোফায়েল আহমেদ যতদিন পর্যন্ত জি হুজুর করেন মন্ত্রী হতে পারে নাই। যেদিন থেকে জি আপা করা শুরু করেছেন, মন্ত্রী হয়েছেন। এটা তো আমি প্রকাশ্যই বললাম। এখন এই দেশের প্রধানমন্ত্রীরা যদি বলেন সৎ রাজনীতি চাই, এদেশের প্রধানমন্ত্রী যদি চান আমার সামনে সত্যি কথা বলবে এমন লোক চান, তৈরি হবে। কিন্তু ওনারা কি চান আমি তো দেখেছি কি হয়েছে। আজকে আমার দলে গিয়ে কি বলতে জানেন? ম্যাডামকে গিয়ে কি বলতে হয়? ম্যাডাম শুনে আসছি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্দি হয়েছে, নিউমোনিয়া ভাব, 24 ঘন্টা বেশি বাঁচবে না, আমি একটা স্পেশাল চা পাই, আদর আপ্যায়ন পাই। আবার প্রধানমন্ত্রীর কাছে গিয়া সাইদ ভাই বলবে, ম্যাডাম বেগম খালেদা জিয়া 3 দিন ধরে বিছানাতে উঠতে পারতেছে না, সব শেষ। আরে ভাই, এরা এই দুইজন মহিলা যদি বাংলাদেশ ঠিক করতে পারে, আজকে গালি দিচ্ছেন আমাকে, গালি দিচ্ছে ফিরোজ ভাইকে, কেন গালি দেন না শেখ হাসিনাকে, কারণ কেন গালি দেন না বেগম খালেদা জিয়াকে? দে টু আর রেসপন্সিবল ফর দিস কান্ট্রি, দিস টু লেডি। কিন্তু আপনারা কিছু বলেন না, আর আপনারা রেসপন্সিবল না। অবশ্যই না। আপনারা যদি responsible হই, তাহলে আমার নেত্রী আমাকে বলবে। আমি একটা কথা বলতে চাই। আমি বলি, খালেদা, আমি বলছি আচ্ছা, আজকে আমাদের দেশে ওনার পরে এক মিনিট কিন্তু সময় দিতে হবে। আজকে আমরা কি হচ্ছে, আমরা যার দোষ তাকে কিছু বলি না। না, ঠিক আছে। আমরা রাজনীতিবিদ হিসেবে মনে করি বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা সুপার পলিটিশিয়ান। Right, আর আমরা চোর, আমরা জোচ্চোর, আমরা বাটপার, বারবার আমরা এটা করি না, আমরা এটা করি না। জনাব আখতার জামান, আপনার বক্তব্য একদম স্পষ্ট। জনাব কাজী ফিরোজ হোসেন, আপনি বললে আমি এই জন্য আমরা দায়ী, এই জন্য দায়ী, রাজনীতিবিদরাই দায়ী। কারণ পাকিস্তান আমলে যখন জেলে গেছি, 68-এ জেলে গেছি, 1 বছর জেলে ছিলাম, ডিপিআর, ডিফেন্স অফ পাকিস্তানের রয়েছে। জেলার সাথে বাচ্চা ছেলে আমাদের বলতো রাজবন্দী, এখন জেলে বেলি করে চোর বন্দী হয়েছে, এটা চোর ঢুকছে। তার মানে আমরা যখনই যে ক্ষমতা আসে, যে দল থাকুক, অন্য দলের সবার বিরুদ্ধে এমন কোনো মামলা নেই, নাশকতা মামলা দিক, কিন্তু এই যে দুর্নীতি মামলা, চুরি মামলা, এই মোবাইল চুরি মামলা, কলম চুরি মামলা, জুতো চুরি মামলা দিয়ে শেষ করে দিচ্ছি। এখন এই দেশে কোনো রাজনীতিবিদ নাই যাদের মধ্যে কোনো মামলা মোকদ্দমা হয় নাই, টপ টু বটম সবার মধ্যে, একদম শীর্ষ থেকে নিচ পর্যন্ত। যার জন্য মানুষের কাছে আমরা সবাই এইভাবে হয়ে গেছি, ছোট হয়ে গেছি। এখন সেই জন্য চাঁদের দেশ থেকে তো লোকানো যাবে না, ক্ষতি আমরা কিন্তু দেখি নাই যে রাজনীতিবিদরা ছাড়া অন্যরা যখন রাষ্ট্র পরিচালনা করেছেন তখন বিশেষ কোনো সাফল্যের পরিচয় দিতে, তাদের বিরুদ্ধে কম দুর্নীতির অভিযোগ আনা যাবে সেরকম কিন্তু না, অনেক দুর্নীতি করছে 3 মাসে তারা। আপনি যদি একটু খুব সংক্ষেপে বলেন। দেখেন, রাজনীতি এবং রাজনীতিবিদ ছাড়া রাষ্ট্র চলে না। সমস্ত অর্থনীতি বলেন, সবকিছু বলেন, তার মূল কেন্দ্র হলো রাজনীতি। এবং রাজনীতিবিদ ছাড়া কোনো দেশে পৃথিবীর এ পর্যন্ত কোনো কালে উন্নতিও হয় নাই, উন্নয়ন হয় নাই, মানসিক কল্যাণ হয় নাই। না তাই বলে যে শুধু রাজনীতিটাই উন্নতি করেছে ব্যাপারটাও ঠিক না। না না, রাজনীতিরা পলিসি করে, রাজনীতিরা দিক নির্দেশনা দেয়, তার আলোকে সবকিছু রাষ্ট্রযন্ত্র পরিচালিত হয়, ব্যবসা বাণিজ্য সবকিছু সেইভাবে চলে। আমি অনেক উদাহরণ দিতে পারি এই সাউথ এশিয়ার, আমি যাব না যেহেতু আপনার সময় নাই, আপনি 1 মিনিট টাইম দিয়েছেন। আমি যে কথা বলতে চাই যে এখনো যারা ভালো রাজনীতিবিদ আছে, কালো টাকা যেমন সাদা টাকাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়, তেমনি ভালো রাজনীতিবিদদের কালো রাজনীতিবিদরা দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে বলেই আজ রাজনীতির উপরে এই অপবাদ আসছে। আজকে ত্যাগী আদর্শবাদী রাজনীতিবিদ অনেক সংখ্যক আছে, তারা যদি স্বয়ংক্রিয়ভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে, শক্তিশালীভাবে তারা যদি সংগঠিত হয়ে নামে, তাহলে দেশের চেহারাই পাল্টে যাবে। এই জায়গাটায় আমাদের তাদের সংগঠিত করার ব্যাপারে জনাব আখতার জামান, আপনি যদি অল্প খুব শর্টে বলছি, রাজনীতির কথা বলছেন। এই যে গতকালকে ভারত ব্রিটিশ পররাষ্ট্র উপমন্ত্রী ঢাকা শহরে এসে বললেন যে ব্রিটিশরা ক্রস ফায়ারে অ্যালাউ করে না। গত মার্চ মাসে in March alone, 111 people died during police encounters. This is the British. And same মাসে আমেরিকাতে হয়েছে 67. কাজে এই যে আমাদের দেশের রাজনীতি আমাদের দেশের 1-2 কাউকে এনকাউন্টার করা হয়েছে, ক্রস ফায়ার করা হয়েছে, আমাদের দেশে বলা হচ্ছে। আমি যে কথাটা বলছি, দেখেন আমাদের দুর্ভাগ্য হলো, হ্যাঁ রাজনীতিবিদ হিসেবে সাইদ ভাই যে বললেন রাষ্ট্র যারা চালাবে তারা রাজনীতিবিদ, যখন ক্ষমতা থাকবে তখনও আবার রাষ্ট্র পরিচিতি আসবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের কিছু কিছু লোক আমরা ভুল করি এবং আমাদের দায়িত্বের উপর রাজনীতিবিদরা নেয়। আমরা ইন্ডিভিজুয়ালি কখনো আমরা দায়ী করি না বলে আজকে এই অবস্থা হয়েছে। আজকে প্রথম যে শুরু করেছিলেন আপনি একটা ঢাকায় যদি একজন এনকাউন্টারে মারা গেলে কেস হবে, রাজশাহীতে কেন হবে না? এটা রাজনীতিবিদ ডিসাইড, কিন্তু রাজনীতিবিদ আমার আইনমন্ত্রী ডিসাইড করতে পারেন নাই। আপনি এক বাক্যে বলবেন, আপনি কি মনে করেন যে বাংলাদেশের মানুষ সেরকম সচেতন হবে কোনোদিন যে আসলে গণতন্ত্রের মানে বা কিভাবে এই বিষয়টি যে রাজনীতিবিদদের ডিসাইড করতে হবে সেই বিষয়টি তারা বুঝতে পারবে? না, রাজনীতিবিদ তো জনগণকে তো নেতৃত্ব দিবে,
রাজনীতিবিদরা। জনগণ তো বোঝার প্রয়োজন নাই, কারণ জনগণের আস্থা বিশ্বাস রাজনীতিবিদদের উপরে আছে বলে রাজনীতিবিদরা প্রতি বারে বারে আসে, এবং এই সুযোগটাই তো নেয় যারা ওই যে টাউট এন্ড বাটপাররা। আমার মনে হয় যে জনাব কাজী ফিরোজ হোসেন, আপনি যদি শেষ করতেন যে রাজনীতিবিদরা বারবার আসে এবং রাজনীতিবিদরা জনগণের বিভিন্ন সময় আস্থার প্রতিদানও দেয়, তারপর রাজনীতিবিদরা কেন এরকম অনাস্থার? না, এটা হবেই। মানুষের রাজনীতিবিদদের উপরে তাদের তো আশা আকাঙ্ক্ষা অনেক বেশি থাকে, কিন্তু যেখানে তারা হতাশাগ্রস্ত হয়ে যায় তখনই রাজনীতিবিদদের মধ্যে মানুষ অনাস্থা প্রকাশ করে। দেখেন, এই যে আপনি বললেন যে ইনকাউন্টার বলেন বা ক্রসফায়ার বলেন, ক্লিন হার্ট বলেন, এই যে বহু নাম দিয়ে বন্দুক যুদ্ধ বলেন, যে কিছু মানুষ মারা যাচ্ছে, দেশের অবস্থাটা কি দাঁড়িয়েছে আপনি নিজে দেখছেন। রাজন কিভাবে পিটিয়ে হত্যা করা এবং হয়েছে। অনেকগুলি গণপিটুনি এবং হত্যা হয়েছে। এখন আপনার একটা জায়গায় সার্জারি লাগবে, সেখানে যদি আপনি হোমিওপ্যাথিক ওষুধ দেন কাজ হবে না। এই জন্য আপনি দেখেন আজকে যে এই যে 3-4টে ক্রস ফায়ার দিচ্ছে, হয়তো এর মধ্যে একটা ভুল হতে পারে। আমাদের যে ছাত্রলীগের সভাপতিকে দিছে, এ হয়তো সবচেয়ে ভালো ছেলে ছিল, এর মধ্যে কোনো মামলা মোকদ্দমা নাই, কিন্তু তাকে দিছে দেখে একটা গোলমাল হয়েছে বা একটা মামলা হয়েছে। কিন্তু বাংলাদেশে অন্য সব জায়গায় যাদের দিছে তাদের তো একাধিক মামলা, তাদের প্রতি তারা চিহ্নিত সন্ত্রাসী। তার মানে এই জন্য আপনি ক্রসফায়ারকে সমর্থনই করছেন? সমর্থন দিচ্ছি এই কারণে যে ফিরোজ ভাই, আমাদের একদম জনসমর্থন আছে। আপনি এখনই ভোট লন যে ক্রসফায়ার না, জনসমর্থন আছে, জনসমর্থন আছে না, জনসমর্থন আছে, সেটি আমরা দেখছি। জনাব কাজী ফিরোজ হোসেন, জনাব আখতারুজ্জামান, ডক্টর আবু সাইদ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।